প্রিয় ছাত্রছাত্রীগণ, আপনারা যারা আরসিসি 1 কোর্সটি এই সেমিস্টারে নিয়েছেন তাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনলাইন ক্লাস কার্যক্রমে। আপনারা যারা এই কোর্সটি নিয়েছেন তারা অনেকেই জানেন বা অনেকে হয়তো নাও জেনে থাকতে পারেন যে এটা একটা ডিজাইনের কোর্স। তো আরসিসি 1 যেটা ডিজাইন অফ কংক্রিট স্ট্রাকচার্স 1 আমরা বলে থাকি। তো এই কোর্সটা আসলে একটা টোটালি ডিজাইনের কোর্স এবং এখানে অনেকগুলো প্রবলেম আমাদেরকে সলভ করতে হয়। তো যেহেতু এখানে প্রবলেম সলভিংয়ের ব্যাপার আছে, তো এই কোর্সগুলোকে যদি আমরা ক্লাসে নিতে পারতাম, রিয়েল ক্লাসে, তাহলে সবচেয়ে ভালো হতো। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমরা এই ক্লাসগুলোকে যেহেতু ক্লাসরুমে নিতে পারছি না, তো সেজন্য যাতে এই ক্লাসগুলো স্টুডেন্টদের বুঝতে কোনো অসুবিধা না হয়, এই জন্য আমরা চেষ্টা করব ক্লাসগুলোর যে লেকচার নোটগুলো আছে সেগুলোকে ভিডিও ধারণ করে আপনাদের সামনে উপস্থাপন করতে, যাতে করে আপনারা বুঝতে পারেন যে কিভাবে প্রবলেমগুলো সলভ করা হচ্ছে। তো আমি গত সেমিস্টারে আরসিসি 2 কোর্স যেটা ছিল সেখানেও এভাবে ভিডিও ধারণ করে স্টুডেন্টদেরকে ক্লাস নোটগুলো সরবরাহ করেছি এবং ক্লাসগুলো তাদের সরবরাহ করেছে, যার ফলে স্টুডেন্টদের কাছ থেকে আমি খুব ভালো রেসপন্স পেয়েছি যে তাদের ক্লাসগুলো বুঝতে কোথাও সমস্যা হচ্ছে না। তো আমি সেই ফিডব্যাক থেকেই আসলে আপনাদের জন্য, অর্থাৎ যারা এই কোর্সটি নিয়েছেন তাদের জন্য ভিডিও ধারণ করছি এবং আশা করছি যে আপনাদের এই ভিডিওগুলো আপনাদের কাজে আসবে এবং আপনাদেরও আরসিসি 1-এর যেসব প্রবলেমগুলো আছে সেগুলো আপনারা বুঝতে পারবেন এবং আপনাদেরও হয়তো কোথাও সমস্যা থাকবে না। তো যাই হোক, আমরা আরসিসি 1 ক্লাসটি শুরু করব। আজকে আমরা প্রথম চ্যাপ্টার যেগুলো আছে আমাদের, আজকে প্রথম চ্যাপ্টারটা দেখব। আজকে আমরা আরসিসি 1 বা ডিজাইন অফ কংক্রিট স্ট্রাকচার্স 1-এর প্রথম চ্যাপ্টার যেটি আছে সেটি হচ্ছে রিইনফোর্সড কংক্রিট স্ট্রাকচার, রিইনফোর্সড কংক্রিট সাবজেক্টেড টু অ্যাক্সিয়াল ফোর্স। অর্থাৎ রিইনফোর্স কংক্রিট মেম্বার যেগুলো আছে সেগুলোর মধ্যে যেগুলোতে অ্যাক্সিয়াল ফোর্স কাজ করে সেই ধরনের মেম্বার নিয়ে, সেই অ্যাক্সিয়াল ফোর্স নিয়ে আমরা আজকে দেখব। অ্যাক্সিয়াল ফোর্সের মধ্যে আসলে দুই ধরনের অ্যাক্সিয়াল ফোর্স থাকতে পারে, অ্যাক্সিয়াল কম্প্রেশন ফোর্স থাকতে পারে অথবা অ্যাক্সিয়াল টেনজাইল ফোর্স থাকতে পারে। তো যাই হোক, আমরা দুইটা ফোর্স নিয়েই দেখব। এটার ভূমিকাতেই প্রথমে যেটা বলা আছে, ভূমিকাটা আমি একটু পড়ে নিই। অ্যাজ রিইনফোর্সড কংক্রিট ইজ এ complex composite, its structural analysis and design is somewhat different from homogeneous section. This is valid if it is subjected to axial force or bending. যেটা ভূমিকাতে বলা হয়েছে, যেহেতু রিইনফোর্স কংক্রিট আসলে প্লেন কংক্রিট না বা প্লেন রিইনফোর্সমেন্ট না, এখানে কংক্রিট এবং রিইনফোর্সমেন্টকে একত্রে করে একটা মেম্বার তৈরি করা হয়। সুতরাং এর যে বিহেভিয়ার হবে সেটা, টোটাল মেম্বারের বিহেভিয়ারটা কংক্রিটের বিহেভিয়ারের মতো হবে না, আবার রিইনফোর্সমেন্টের বিহেভিয়ারের মতো হবে না। দুইটার একটা আলাদা মিলিত একটা বিহেভিয়ার থাকবে। তো যেটা বেশ কমপ্লেক্স বা কম্পোজিট, যেটা বেশ সহজ সরলভাবে আমরা আসলে উপস্থাপন করাটা আমাদের জন্য একটু কষ্টকর। যাই হোক, এটা যখন বিভিন্ন ধরনের অ্যাক্সিয়াল ফোর্সে যখন কাজ করে এই ধরনের মেম্বার, তখনও তাদের বিহেভিয়ারটা আসলে বেশ কমপ্লেক্স থাকে। অ্যাক্সিয়াল ফোর্সেও হতে পারে অথবা বেন্ডিংয়ের ক্ষেত্রেও হতে পারে। তো অ্যাক্সিয়াল ফোর্সে আমি যেটা আগেই বলছিলাম যে অ্যাক্সিয়াল ফোর্সে দুই ধরনের ফোর্সই কাজ করতে পারে, অ্যাক্সিয়াল কম্প্রেশন ফোর্স থাকতে পারে অথবা অ্যাক্সিয়াল টেনজাইল ফোর্সও থাকতে পারে। আচ্ছা, আমরা প্রথমে অ্যাক্সিয়াল কম্প্রেশন সম্বন্ধে কি বলা আছে সেটা একটু দেখব। অ্যাক্সিয়াল কম্প্রেশন সম্বন্ধে আমাদের বলা আছে যে when axial compression is applied, the compressive strain is same over the entire cross section, and in view of the bonding between concrete and steel is the same in the two materials. Both concrete and steel behave nearly elastically at low stresses, which are proportional to strain, ব্র্যাকেটে বলা আছে corresponding to concrete strain of 0.0003 to 0.00045 and
steel strain of 0012 to 0.0025. Since the strain are equal at a particular point, then we can say epsilon c equals to epsilon s. আচ্ছা, যাই হোক, এটা আমি পরে এক্সপ্লেন করছি। আমি উপরে যেটা আমরা দেখলাম এটা একটু এক্সপ্লেন করি আগে। এখানে যেটা বলা হয়েছে, যখনই অ্যাক্সিয়াল কম্প্রেশন ফোর্স অ্যাপ্লাই করা হয় আরসিসি মেম্বারে, তখন অ্যাক্সিয়াল কম্প্রেশন ফোর্সের কারণে কংক্রিট মেম্বার যেটা থাকে সেটা মোটামুটি যখন ফোর্সের পরিমাণ কম থাকে তখন এই যে মেম্বারের যে স্টিল এবং কংক্রিট আছে দুইটার বিহেভিয়ারই মোটামুটি লিনিয়ার থাকে। লিনিয়ার থাকে, ইলাস্টিক লিমিটের মধ্যে যতটুকু সময় থাকে তাদের বিহেভিয়ার লিনিয়ার থাকে এবং তাদের বিহেভিয়ার একই রকম থাকে। স্টিল বা কংক্রিট দুইটাই সম পরিমাণে তাদের ইলংগেশন বা স্ট্রেন যেটাই বলি সেটা হয়ে থাকে যখন লোডের পরিমাণ কম থাকে। তো সেটা বলা আছে যে সেই লোডের পরিমাণটা কত হবে। এটা এমন একটা লোড হবে যেই লোডের কারণে, যেই লোড অ্যাপ্লাই করলে পরে কংক্রিট এবং স্টিলে কতটুকু স্ট্রেন হতে পারে সেই স্ট্রেনের পরিমাণ এখানে বলা আছে যে কংক্রিটে হতে পারে 0.003 থেকে 0.0045 সম পরিমাণের স্ট্রেন এবং স্টিলে হতে পারে 0.0012 থেকে 0.0025 স্ট্রেন। অর্থাৎ এই পরিমাণ স্ট্রেন যেই লোডের কারণে হবে কংক্রিট আরসিসি মেম্বারে, সেই পরিমাণ স্ট্রেন এর যে লোড, সেই লোড পরিমাণ পর্যন্ত লোড যদি অ্যাপ্লাই করা হয় তাহলে কংক্রিট এবং স্টিল মোটামুটি ইলাস্টিক্যালি বিহেভিয়ার করে, ইলাস্টিক্যালি বিহেভিয়ার তারা করে থাকে। তো যেহেতু সেই কারণে বলা হয়েছে যেহেতু ইলাস্টিক্যালি বিহেভ করে লো স্ট্রেসেসে, অর্থাৎ লোডের পরিমাণ যখন কম থাকবে তখন ইলাস্টিক্যালি বিহেভ করবে, সেজন্য বলা হয়েছে যে স্ট্রেইন অ্যাট কংক্রিট উইল বি ইকুয়াল টু স্ট্রেইন অ্যাট স্টিল। এটাকে আমরা এখানে বলতেছি এপসাইলন সি ইকুয়ালস টু এপসাইলন এস। এটাকে আমি আপনাদেরকে মাউস দিয়ে দেখানোর চেষ্টা করছি। এটা এখানে বলা আছে, দেখেন এপসাইলন সি ইকুয়ালস টু এপসাইলন এস। এপসাইলন সি মানে হচ্ছে স্ট্রেইন অ্যাট কংক্রিট ইকুয়ালস টু স্ট্রেইন অ্যাট স্টিল। অর্থাৎ লোডের পরিমাণ যখন কম থাকে তখন আমরা এটা বলতে পারবো। তাহলে যেহেতু এটা স্ট্রেইন, আমরা জানি যে মডিউলাস অফ ইলাস্টিসিটি ইকুয়ালস টু স্ট্রেস ডিভাইডেড বাই স্ট্রেইন। এটা আমরা ফিজিক্সে দেখে আসছি এবং আমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সও দেখেছি যে মডিউলাস অফ ইলাস্টিসিটি সমান সমান আমরা বলি স্ট্রেস ডিভাইডেড বাই স্ট্রেন। তাহলে এখানে আমরা স্ট্রেন যেহেতু জানি, স্ট্রেন থেকে আমরা বলতে পারি স্ট্রেস অ্যাট কংক্রিট ডিভাইডেড বাই মডিউলাস অফ ইলাস্টিসিটি অফ কংক্রিট। এটাকে আমরা যদি, অর্থাৎ এপসাইলন সিকে যদি আমরা এক্সপ্রেস করি তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে স্ট্রেস এফসি ডিভাইডেড বাই ইসি। এফসি মানে হচ্ছে স্ট্রেস অ্যাট কংক্রিট ডিভাইডেড বাই মডিউলাস অফ ইলাস্টিসিটি অফ কংক্রিট। ঠিক একইভাবে এখানে আমরা এপসাইলন এসকে যদি এক্সপ্রেস করি সেটাকে লিখতে পারি এফ এস ডিভাইডেড বাই ইএস। এফ এস মানে হচ্ছে স্ট্রেস অ্যাট স্টিল ডিভাইডেড বাই মডিউলাস অফ ইলাস্টিসিটি অফ স্টিল। তো এখান থেকে যদি আমরা এফ এস সমান সমান লিখি, এফ এস সমান সমান আমরা লিখতে পারি এফ সি ইন্টু ইএস ডিভাইডেড বাই ইসি। তাহলে এখানে এটাকে যদি এই যে ইএস ডিভাইডেড বাই ইসি যেটা, এই টার্মটা, এটা হচ্ছে এটা হলো মডিউলাস অফ ইলাস্টিসিটি অফ স্টিল ডিভাইডেড বাই মডিউলাস অফ ইলাস্টিসিটি অফ কংক্রিট। এই টার্মটাকে আমরা অন্য একটা টার্ম দিয়ে এক্সপ্রেস করতে পারি যেটাকে আমরা বলি এন বা মডিউলার রেশিও। এখানে সাইড নোট হিসেবে পাশে বলা আছে, দেখেন এন ইকুয়ালস টু মডিউলার রেশিও ইকুয়ালস টু ইএস ডিভাইডেড বাই ইসি। তাহলে আমরা বলতে পারি এফ এস সমান সমান বলতে পারি এন ইন্টু এফ সি। এফ এস মানে হচ্ছে স্ট্রেস অ্যাট স্টিল ইজ ইকুয়ালস টু এন ইন্টু এফ সি মানে হচ্ছে স্ট্রেস অ্যাট কংক্রিট। তাহলে আমরা যদি লোডের পরিমাণ যখন কম থাকবে, সেই কম লোডে যদি
স্টিলের স্ট্রেস বের করতে চাই তাহলে আমরা এই ফর্মুলা দিয়ে বের করতে পারবো, যেটাকে ফর্মুলাটাকে আমরা এভাবে বলি এফএস ইকুয়ালস টু এনএফসি। এন মানে হচ্ছে মডিউলার রেশিও, মডিউলার রেশিও আমরা এটা দিয়ে পেয়ে থাকি ইএস ডিভাইডেড বাই ইসি, এই ফর্মুলা দিয়ে পেয়ে থাকি। ইএস মানে হচ্ছে এখানে মডিউলাস অফ ইলাস্টিসিটি অফ স্টিল ডিভাইডেড বাই মডিউলাস অফ ইলাস্টিসিটি অফ কংক্রিট, এই ফর্মুলা দিয়ে আমরা পেতে পারি। তো যাই হোক, আমরা এখন এর পরের স্টেজটা দেখব। এরপরে যেটা বলা আছে যে ইফ এ কম্প্রেসিভ লোড পিসি is applied to a section whose gross area is AG, comprising with the area of reinforcing bar AS and net concrete area of AC, then we can say PC equals to P concrete plus P steel. আচ্ছা, এখানে বলা হয়েছে যদি একটা কম্প্রেসিভ লোড অ্যাপ্লাই করা হয়, কম্প্রেসিভ লোড সমান সমান পিসি আমরা বলতে পারি, পি দিয়ে লোড এক্সপ্রেস করা হয় এবং সি দিয়ে কম্প্রেসিভ এক্সপ্রেস করা হচ্ছে, তাহলে আমরা যদি একটা কম্প্রেসিভ লোড পিসি অ্যাপ্লাই করি একটা ক্রস সেকশনের উপরে, যে ক্রস সেকশনের টোটাল এরিয়া হচ্ছে এজি, যেটাকে আমরা বলতেছি গ্রস এরিয়া, টোটাল এরিয়া বা গ্রস এরিয়া হচ্ছে এজি, এবং এখানে রিইনফোর্সমেন্টের যে এরিয়া সেটাকে আমরা বলতেছি এএস, এবং কংক্রিটের যে এরিয়া সেটাকে বলতেছি আমরা এসি। এটাকে যদি আমরা এভাবে এক্সপ্রেস করি তাহলে আমরা বলতে পারি কম্প্রেসিভ লোড পিসি ইকুয়ালস টু পি কংক্রিট, অর্থাৎ লোড অ্যাট কংক্রিট প্লাস লোড অ্যাট স্টিল, এভাবে বলতে পারি পি কংক্রিট প্লাস পি স্টিল। আচ্ছা, তো এখন লোডকে আমরা কীভাবে এক্সপ্রেস করতে পারি? আমরা জানি যে মডিউলাস অফ ইলাস্টিসিটি অফ স্টিল থেকে আমরা জানি, বা স্ট্রেসের যে ইকুয়েশন, স্ট্রেসের ইকুয়েশন থেকে আমরা জানি স্ট্রেস সমান সমান হচ্ছে লোড পার ইউনিট এরিয়া, অর্থাৎ লোড ডিভাইডেড বাই এরিয়া, সেটা থেকে আমরা স্ট্রেস পেয়ে থাকি। তো এখানে আমাদের লোড দেয়া আছে, তাহলে লোড যদি দেয়া থাকে তাহলে আমরা যেটা আমরা ফিজিক্সে ইকুয়েশনটা দেখিয়ে এসেছি যে স্ট্রেস সমান সমান লোড ডিভাইডেড বাই এরিয়া, তো সেখানে লোড যদি দেয়া থাকে তাহলে আমরা লোড সমান সমান বলতে পারি স্ট্রেস ইনটু এরিয়া। তাহলে এখানে আমাদের লোড দেয়া আছে, লোড অ্যাট কংক্রিট এবং লোড অ্যাট স্টিল, তাহলে এখান থেকে আমরা বলতে পারি স্ট্রেস অ্যাট কংক্রিট ইনটু এরিয়া অফ কংক্রিট, তাহলে স্ট্রেস অ্যাট কংক্রিট হচ্ছে এফসি এবং এরিয়া অফ কংক্রিট হচ্ছে এসি, তাহলে এফসি ইন্টু এসি প্লাস পি স্টিল, যেটা লোডেড স্টিলের জন্য আমরা বলতে পারি স্ট্রেস অ্যাট স্টিল ইন্টু এরিয়া অফ স্টিল, তাহলে স্ট্রেস অফ স্টিল হচ্ছে এফএস এবং এরিয়া অফ স্টিল হচ্ছে এএস, তাহলে এভাবে আমরা বলতে পারি। আর এফএস সমান সমান আমরা একটু আগে যেটা দেখে আসলাম, এফএস সমান সমান আমরা বলতে পারি এনএফসি, তাহলে এই এফএস এর মান যদি এখানে এনএফসি বসাই তাহলে আমরা পরের লাইনে বলতে পারি এফসি ইন্টু এসি প্লাস এনএফসি ইন্টু এএস। তাহলে এখান থেকে এই লাইন থেকে যদি আমরা টোটাল এফসি কমন নিই, এফসি কমন নিলে আমরা পাবো এফসি ইন্টু এসি প্লাস এন ইন্টু এএস, এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন বলতে পারি। বা এটাকে যদি আরও ফার্দার আমরা একটু এক্সপ্রেস করতে চাই, এটাকে আমরা এভাবে এক্সপ্রেস করতে পারি। আমরা জানি যে এখানে আমাদের কংক্রিটের এরিয়া হলো এসি, তাহলে আমাদের টোটাল এরিয়া থেকে যদি আমরা স্টিলের এরিয়া বাদ দিই, টোটাল এরিয়া হচ্ছে আমাদের, বা গ্রস এরিয়া যেটা আমাদের বলা আছে এজি থেকে যদি আমরা স্টিলের এরিয়া এএস বাদ দিই তাহলে আমরা কংক্রিট এরিয়া এসি পেয়ে যাব। তাহলে আমরা যদি এসি সমান সমান লিখি এজি মাইনাস এএস, যেটা এখানে দেখানো নাই যদিও, কিন্তু এই লাইনটা আসলে এভাবেই এসছে, এখানে এসির পরিবর্তে আমরা যদি লিখি এজি মাইনাস এএস প্লাস এন ইন্টু এএস, তাহলে এখান থেকে আমরা যদি এএস কমন নেই, এএস এর 2টা টার্ম আছে, যদি এজি প্লাস এখানে এফ ইকুয়ালস টু এফসি ইন্টু এজি প্লাস এখানে এএস কমন নিলে n-1 হয়, তো এটাকে আমরা এভাবেও লিখতে পারি। তো এটাকে লেখার জন্য আমাদেরকে এই ইকুয়েশনটাকে এখান থেকে আসতে হবে যে আমাদের যে টোটাল এরিয়া গ্রস এরিয়া আছে সেই গ্রস এরিয়া থেকে যদি আমরা স্টিলের এরিয়া বাদ দিই তাহলে আমরা এসি পেয়ে যাব। তাহলে এসি সমান সমান আমরা লিখতে পারি এজি মাইনাস এএস, তাহলে আমাদের থাকবে এজি মাইনাস এএস প্লাস এন ইন্টু এএস, তাহলে এএস কমন নিলে আমাদের চলে আসে n-1, এইভাবে এই টার্মটা আসতেছে।
তো যাই হোক, এখানে আমরা দুইটা ইকুয়েশন পেয়ে গেলাম। তারপরের পার্টটা আমরা দেখি যে আমরা যখন লোড কম থাকতেছে তখন আমরা দেখতেছি। তারপরে আমরা যদি দেখি যে বলা আছে যে ইনস্টেড অফ চেঞ্জিং দ্য মডিউলাস অফ ইলাস্টিসিটি ওভার দ্য সেকশন, দ্য উইথ অফ ভেরিয়াস পার্টস ইজ মডিফাইড প্রপোর্শনালি, দ্য স্ট্রেস অ্যানালাইসিস ইজ মেড অফ এন ইকুইভ্যালেন্ট অর ট্রান্সফার সেকশন। আচ্ছা, যেহেতু আরসিসি মেম্বারে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল থাকে, কংক্রিট থাকে এবং স্টিল থাকে, তাহলে যেটা করা হয় যে টোটাল বিভিন্ন যে ম্যাটেরিয়ালগুলো থাকে, ম্যাটেরিয়ালটাকে একটা ম্যাটেরিয়াল হিসেবে চিন্তা করার জন্য যেটা করা হয় যে কংক্রিট বা স্টিল, এই যে দুই ধরনের ম্যাটেরিয়াল আছে, তাদের মডিউলাস অফ ইলাস্টিসিটিকে একটা মডিউলাস অফ ইলাস্টিসিটিতে ট্রান্সফার করা হয়। হ্যাঁ, একটা মডিউলাস অফ ইলাস্টিসিটিতে ট্রান্সফার করলে যেটা হয় যে যদি আমরা কংক্রিটের মডিউলাস অফ ইলাস্টিসিটিকে স্টিলের মডিউলাস অফ ইলাস্টিসিটিতে ট্রান্সফার করি, তাহলে কংক্রিটের মেম্বারের যে উইথ থাকে সেই উইথটা একটু কমে যায়, কারণ স্টিলের মডিউলাস অফ ইলাস্টিসিটি অনেক বেশি। বা যদি স্টিলের মডিউলাস অফ ইলাস্টিসিটিকে আমরা কংক্রিটের মডিউলাস অফ ইলাস্টিসিটিতে ট্রান্সফার করি, সেক্ষেত্রে স্টিলের যে উইথ থাকে, স্টিলের যে মেম্বারের যে উইথ থাকে সেটা একটু বেড়ে যায়, কারণ স্টিলের মডিউলাস অফ ইলাস্টিসিটি বেশি। তো যেটা করা হয় যে আইদার যে কোনো একটা মডিউলাস অফ ইলাস্টিসিটিতে দুইটাকে যে কোনো একটাতে ট্রান্সফার করতে হয়। তো এটাকে বলা হয় ট্রান্সফর্ম সেকশন। এই বিষয়ে এখানে একটু বলা আছে যে ট্রান্সফর্ম সেকশনটা কি। আচ্ছা, এরপরে যেটা বলা আছে যে such an analogy cannot be drawn if the concrete exceeds its elastic limit. However, one quantity of particular interest to the structural designer is the ultimate strength, the maximum load which the structure or member will carry. Tests at different loading conditions and rates have shown that concrete and steel can be assumed to carry maximum stresses of 0.85 Fc prime and Fy under all circumstances. আচ্ছা, এখানে যেটা বলা হয়েছে, অর্থাৎ আগের যে দুইটা ইকুয়েশন আমরা দেখলাম, এই ধরনের ইকুয়েশনগুলো আমরা যখন লোড কম থাকবে তখন আসলে ওই ইকুয়েশনগুলো আমরা ইউজ করতে পারি, কিন্তু লোডের পরিমাণ আসলে যখনই বাড়তে শুরু করবে তখন আসলে ওই ইকুয়েশনগুলো বা ওই অ্যানালজিগুলো আসলে ইউজ করা যায় না। হ্যাঁ, তখন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা অন্য একটা টার্মের প্রতি তাদের ফোকাস থাকে, সে যেটাকে আমরা বলে থাকি আলটিমেট স্ট্রেংথ বা ম্যাক্সিমাম লোড। হ্যাঁ, অর্থাৎ যে পরিমাণ লোড একটা স্ট্রাকচারাল মেম্বার ক্যারি করতে পারবে কোনো রকম ক্ষয়ক্ষতি ছাড়া, হ্যাঁ, সেটাকে আমরা বলে থাকি তার আলটিমেট স্ট্রেংথ। এবং বিভিন্ন রকম টেস্ট করা হয়েছে, বিভিন্ন লোডিং কন্ডিশনে বিভিন্ন রেটে লোড দিয়ে বিভিন্ন স্ট্রাকচারাল মেম্বার টেস্ট করা হয়েছে, এবং টেস্ট করে দেখা গিয়েছে যে কংক্রিট আলটিমেট স্ট্রেংথ যেটা, সেটা কংক্রিটের জন্য এবং স্টিলের জন্য মোটামুটি এই কংক্রিট এবং স্টিল 0.85 Fc প্রাইম এবং Fy পর্যন্ত তারা স্ট্রেস নিতে পারে বা লোড নিতে পারে কোনো রকম ক্ষয়ক্ষতিকর ছাড়া যে কোনো পরিস্থিতিতে। তো এটা এখানে একটু বলে রাখি আমি, এখানে 0.85 Fc প্রাইম, Fc প্রাইম হচ্ছে কংক্রিটের যে ক্রাশিং স্ট্রেংথ সেটা। এটা আপনারা আজকের পর থেকে সবসময় খেয়াল রাখবেন যে এফসি প্রাইম নিয়ে একটা প্রবলেম সবসময় হয় যে এফসি প্রাইমটা কি। এফসি প্রাইম হলো কংক্রিটের ক্র্যাশিং স্ট্রেংথ, তার মানে কংক্রিট তার ক্র্যাশিং স্ট্রেংথের 85% পর্যন্ত লোড নিতে পারে উইদাউট এনি প্রবলেম, তাই সেজন্য এখানে 0.85 বলা আছে। 0.85 মানে হচ্ছে 85%। তার মানে কংক্রিটের আলটিমেট স্ট্রেংথ হচ্ছে তার ক্রাশিং স্ট্রেংথের 85%, এবং স্টিলের আলটিমেট স্ট্রেংথ হচ্ছে তার Fy এর সমান। Fy হলো তার যে কি বলে, যেটাকে আমরা বলি ইয়েল্ডিং স্ট্রেংথ। Fy হলো তার যে ইয়েল্ডিং স্ট্রেংথ, সেটা হলো ইয়েল্ডিং স্ট্রেংথ। সেই ইয়েল্ডিং স্ট্রেংথ পর্যন্ত সে আমি ভুল বললাম, Fy হচ্ছে তার আলটিমেট স্ট্রেংথ। আলটিমেট স্ট্রেংথ এটা আসলে স্টিলের জন্য সাধারণত গ্রেড অনুযায়ী তার আলটিমেট স্ট্রেংথটা ভ্যারি করে। তো যাই হোক, সেই পর্যন্ত তারা নিতে পারে স্টিল এবং কংক্রিট কোনো রকম সমস্যা ছাড়াই। তো এই পরিস্থিতিতে তাহলে আমরা যেটা বলতে পারি, দ্য আলটিমেট লোড দ্যাট দ্য মেম্বার্স ক্যান সেফলি ক্যারি ইজ, আমরা এটা বলতে পারি যে তাহলে একটা মেম্বার
সেফলি ক্যারি করতে পারবে যে পরিমাণ লোড, সেটা আমরা এই একটা ইকুয়েশন দিয়ে বের করতে পারি, যেটাকে আমরা বলতেছি Pn ইকুয়ালস টু 0.85 FC প্রাইম প্লাস Fy ইন্টু AS। এই ইকুয়েশন দিয়ে বের করতে পারি, যেটাকে Pn মানে হচ্ছে নমিনাল লোড দ্যাট এ মেম্বার ক্যান ক্যারি উইদাউট এনি প্রবলেম, or that a member can carry safely without any problem, which is equals to 0.85 of FC prime, 0.85 into FC prime plus Fy into AS। Fy হচ্ছে yielding strength of steel এবং AS হচ্ছে area of steel। তো মোটামুটি এটা ছিল এই তিনটে ইকুয়েশন। আমরা যখন কম্প্রেশনে থাকে তখন এই তিনটে ইকুয়েশন আমরা ইউজ করতে পারি। এর মধ্যে দুইটা ইকুয়েশন কাজ করবে যখন লোড কম থাকবে এবং আরেকটা ইকুয়েশন কাজ করবে যখন লোডের পরিমাণ ইলাস্টিক লিমিটের বাইরে চলে যাবে, তখন আমরা এইভাবে নমিনাল লোড বের করতে পারি। আচ্ছা, এরপরে আমরা অ্যাক্সিয়াল টেনশনটা দেখব। অ্যাক্সিয়াল টেনশন সম্বন্ধে যেটা বলা আছে, when the tensile force on a member is small enough for the stress in concrete to be considerably below its tensile strength Ft prime, both concrete and steel behave elastically. In this situation, all the expressions derived from compression are also valid for tension. In particular, the axial force Pc in earlier equation is now replaced by Pt. For example, Pt equals to Ft into Ag plus n minus 1 into As. অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে, যখন অ্যাক্সিয়াল টেনজাইল লোড অ্যাপ্লাই করা হয় এবং অ্যাক্সিয়াল টেনজাইল লোডের পরিমাণ যখন খুবই কম থাকে, যেটাকে আমরা বলে থাকি Ft প্রাইম থাকে, তখন স্টিল এবং কংক্রিট ইলাস্টিক্যালি বিহেভ করে। এবং সেই সিচুয়েশনে আমরা কম্প্রেশনে যে ইকুয়েশন দেখে এসেছিলাম, কম্প্রেসিভ লোড যখন অ্যাপ্লাই করা হয়েছিল এবং সেই পরিস্থিতি যে ইকুয়েশন দেখিয়ে এসেছিলাম, সেই একই ইকুয়েশন এখানেও কাজ করবে। শুধুমাত্র একটা চেঞ্জ হবে, সেখানে ছিল আমাদের পিসি অর্থাৎ লোড অ্যাট কম্প্রেশন, এখানে পিসির জায়গায় হয়ে যাবে পিটি অর্থাৎ লোড অ্যাট টেনশন। তো পিসিকে জাস্ট পিটি দিয়ে রিপ্লেস করতে হবে। সেজন্য এখানে যে ইকুয়েশনটা দেয়া আছে আপনারা খেয়াল করলে দেখবেন, পিসির জায়গায় আমরা দিয়েছি পিটি ইকুয়ালস টু এখানে এফসির জায়গায় চলে আসছে এফসির জায়গায় চলে আসছে এফটি, হ্যাঁ, অর্থাৎ স্ট্রেসেস অ্যাট টেনশন ইন্টু এজি প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এস। এজি হলো গ্রস এরিয়া, এন মাইনাস ওয়ান ইন্টু এস হলো এরিয়া অফ স্টিল। এইভাবে আমরা এটা হিসেব করতে পারি। আচ্ছা, তারপরে আমরা দেখি তারপরটুকু যে কি বলা আছে। হাউএভার ওয়েন দ্য লোড ইজ ফার্দার ইনক্রিজড, যখন লোড বাড়তে থাকে, concrete reaches its tensile strength and cease to resist any part of the applied tensile force। অর্থাৎ লোড যখন বাড়তে থাকবে, কংক্রিট তার যে টেনজাইল স্ট্রেংথ সেটা ওভার করে, অর্থাৎ সেটা থেকে বেশি হয়ে যায় যখন লোড, তখন আর কংক্রিট কোনো টেনজাইল ফোর্স নিতে পারে না। হ্যাঁ, তখন কংক্রিট আর কোনো টেনজাইল ফোর্স নিতে পারে না। সো দ্য স্টিল ইজ রিকোয়ার্ড টু রেজিস্ট দ্য এন্টায়ার টেনজাইল ফোর্স। স্টিলের বাকি টোটাল যে টেনজাইল ফোর্স আছে সেটা টোটালটা ক্যারি করতে হয়। দেয়ারফর অ্যাট দিস স্টেজ পিটি ইকুয়ালস টু এফএস ইন্টু এএস, এফএস ইন্টু এএস। অর্থাৎ এটা বলা হচ্ছে যে লোড যখন বাড়তে থাকবে এবং লোড যখন ইলাস্টিক লিমিটের বাইরে চলে যাবে, তখন কংক্রিট কিন্তু আর কোনো টেনজাইল ফোর্স ক্যারি করতে পারবে না এবং বাকি যে টোটাল যে টেনজাইল ফোর্স থাকবে টোটালটাই স্টিলকে ক্যারি করতে হয়। এবং সেই পরিস্থিতিতে আমরা বলতে পারি যে পিটি বা লোড টেনজাইল ফোর্স ইকুয়ালস টু হবে এফএস ইন্টু এএস। এফএস হচ্ছে অ্যালাইভেবল স্ট্রেংথ অফ স্টিল, এটা আপনারা খেয়াল রাখবেন। এফএস হচ্ছে অ্যালাইভেবল স্ট্রেংথ অফ স্টিল এবং এস হচ্ছে এরিয়া অফ স্টিল। অ্যান্ড দ্য আলটিমেট টেনজাইল ফোর্স বলা আছে, আলটিমেট টেনজাইল ফোর্স হবে, আলটিমেট টেনজাইল ফোর্স বা নমিনাল টেনজাইল ফোর্স যেটা পি অ্যান্ড টি, যেটা আমরা পিএন দেখিয়ে এসেছিলাম, পিএন বা সি যেটা দেখিয়ে এসেছিলাম, নমিনাল ফোর্স এট কম্প্রেশন। হ্যাঁ, তো এখানে যেহেতু কংক্রিট কোনো নমিনাল ফোর্সে কংক্রিট কোনো টেনজাইল ফোর্স ক্যারি করবে না, এই জন্য কংক্রিটের কোনো টার্ম নাই, শুধু স্টিলের টার্মটা আছে। এখানে দেখতে পাচ্ছেন ইকুয়েশন নাম্বার 6-এ আপনারা যে আলটিমেট টেনজাইল ফোর্স বা নমিনাল টেনজাইল ফোর্স যেটা দ্যাট এ মেম্বার ক্যান ক্যারি সেফলি উইদাউট এনি প্রবলেম, হুইচ ইজ পি অ্যান্ড টি, অর্থাৎ নমিনাল ফোর্স অ্যাট টেনশন ইজ ইকুয়ালস টু এফওয়াই ইন্টু এস। এফওয়াই হচ্ছে ইয়েল্ডিং স্ট্রেংথ অফ স্টিল
অ্যান্ড এসটা হচ্ছে এরিয়া অফ স্টিল। এভাবে আমরা হিসেব করতে পারি। তো মোটামুটি এগুলো ছিল আমাদের এই অ্যাক্সিয়াল ফোর্সের যে ইকুয়েশনগুলো, সেগুলো আমরা ইকুয়েশনগুলো দেখে নিলাম। এরপরে আমরা প্রবলেম দেখব। প্রবলেম দেখলে আশা করি আমাদের এই ইকুয়েশনের যে ইউজগুলো সেগুলো আরও সহজ হয়ে যাবে, এবং কখন কোন ইকুয়েশনটা ইউজ করবো সেটা আমরা প্রবলেমে দেখতে পারবো। তো যাই হোক, মোটামুটি আপনারা এখানে দেখতে পেলেন যে আমাদের কম্প্রেশনে আমরা 3টে ইকুয়েশন পেলাম এবং টেনশনেও 3টে ইকুয়েশন পেলাম। হ্যাঁ, লোড যখন কম থাকে তখন 2টা ইকুয়েশন কাজ করে, এবং লোড যখন বেড়ে যায় তখন অন্য একটা ইকুয়েশন কাজ করে, বোথ ফর কম্প্রেশন অ্যান্ড ফর টেনশন। এরপরে আমরা একটা প্রবলেম দেখব ইনশাল্লাহ।